গল্পের শুরুতেই আমরা দেখি ৫ জন বন্ধুর একসাথে হাসি ঠাট্টা তামাশা করতে করতে নিজেদের ভ্রমণে মগ্ন ছিল। এদের নেতা ছিল গুড়ে, যার সঙ্গে সবাই দুপুরের খাবার নিয়ে আলোচনা করছিল যে আরে ডাল মাখনিতে তো নুনই ছিল না। এই কথার ফাঁকে আমরা জানতে পারলাম যে আসলে এরা কোনো সাধারণ মানুষ নয়, বরং তারা ছিল মেক্সিকোর এলিট স্পেশাল ফোর্সের সদস্য। তারা সবেমাত্র নিজেদের বাড়ির দিকে যাত্রা শুরু করছিল। ঠিক তখনই তাদের গাড়িটিতে এক বেপরোয়া চালক ধাক্কা মারল এবং এর পরপরই তাদের ওপর শুরু হলো গুলিতে বর্ষণ। কিন্তু বন্ধুরা, এই সব কেন ঘটছে এটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা ফিরে চললাম ৭২ ঘন্টা আগে, যেখানে একটি ছোট্ট ক্যাফেতে বসে গুড়ে তার বন্ধুর সাথে মোমো খাচ্ছিল। ঠিক তখনই সে ক্যাফের বাইরে কিছু গুন্ডাকে দেখতে পেল। তারা দিনে দুপুরে পুলিশ স্টেশনের সামনেই নিজেদের অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত ছিল। আর তাদের অপরাধমূলক কার্যকলাপ কী ছিল বন্ধুরা? একজন মহিলা, মানে এই গল্পের কার্লা, যখন তার মা লুসিয়ার সাথে এই গুন্ডাদের সম্পর্কে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে এসেছিল, তখন তারা এই দুজনকেই অপহরণ করতে এসেছিল। এই অবস্থায় তারা দুজনই অসহায়ভাবে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু পুলিশ স্টেশন থেকে কেউ বাইরে এলো না। এই দৃশ্য দেখে গুড়ে নিজেকে আর থামাতে পারল না, আর তখনই সে এই গুন্ডাদের মোকাবেলা করল। তাদের সাথে তার লড়াই যখন চলছিল, তখনই বাইরে অনেক পুলিশ এসে হাজির হলো, কিন্তু তারা এসেছিল গুন্ডাদের সাহায্য করতে, কারণ তারা গুড়ের দিকেই বন্দুক তাক করল। এই দেখে গুড়ে তাদের নিজের পরিচয়পত্র দেখালো যে রেকর্ডে গিয়ে দেখ আমি কে। সেটা দেখা মাত্রই এই অফিসারদের অবস্থা শোচনীয় হলো এবং তখনই তারা সেই গুন্ডা সদস্যদের গ্রেফতার করল। এরপর যখন গুড়ে সেখান থেকে যেতে শুরু করল, তখন লুসিয়া এবং কার্লা তার কাছে এলো। তারা জানালো যে তারা এই গুন্ডাদের পাশাপাশি আরও একটি বিষয় রিপোর্ট করতে এসেছিল। আসলে তারা কয়েকটি জমিতে বেশ কিছু মৃতদেহ দেখতে পেয়েছিল, যা কাদের তা তারা জানত না। এই খবরটি জানা মাত্রই সেখানে মিলিটারি স্পেশাল ফোর্স এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছালো, যারা এই এলাকার তদন্ত শুরু করল। স্থানীয় পুলিশকে দূরে রাখা হলো, কারণ তারা নির্ভরযোগ্য বিকল্প ছিল না। খুব শীঘ্রই অপরাধস্থলে তদন্তকারী দলটি জানতে পারল যে এই সব মৃতদেহ সৈনিকদের অনেক নির্যাতন করার পর তাদের এই মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। এটা শুনে তাদের খারাপ লাগলেও এখন তাদের জানতে হবে যে এতগুলো সৈনিককে কে মারল। এই কাজ শুরু করার আগে তারা একটি স্মারক সভার আয়োজন করল, যেখানে এই সব শহীদ সৈনিকদের পরিবারকে ডাকা হয়েছিল। অন্যদিকে এই চমকপ্রদ খবরটি মিডিয়া ফলাও করে দেখাতে শুরু করল। যাক, একটি মূল্যবান খবর দেখাচ্ছে, এটা ভালো কথা। তখন তারা সংবাদে জানালো যে এই সৈনিকদেরকে অনেক নির্যাতন করে মারা হয়েছে, যারা আসলে একটি মাদক সম্রাট বা ড্রাগ লর্ড, যার নাম জোসেফ, তাকে ধরতে গিয়েছিলেন। অর্থাৎ যখন তারা জোসেফকে ধরতে গিয়েছিলেন, তখনই এই অসহায়দের হত্যা করা হয়েছিল। অন্যদিকে জোসেফ তখন তার একটি বৈঠকে ছিল। সেখানে সে তার লোকেদের বলল যে গুড়ে একজন এলিট সৈনিক, তাই তোমরা তাকে কম করে দেখার চেষ্টা করো না। এছাড়াও জোসেফের আরও একটি পরিকল্পনা ছিল, তাই সে তার লোকেদের নির্দেশ দিল যে তোমরা লুসিয়া এবং কার্লাকে অপহরণ করো। এদিকে মিলিটারি ঘাঁটিতে গুড়ে তার পুরো দলকে একত্র করল, যাতে তারা সবাই মিলে জোসেফকে ধরার কৌশল তৈরি করতে পারে। তার সঙ্গীরা কে কে ছিল নাম বলবো না, নাম বললে আপনারা বিভ্রান্ত হবেন, কোনো লাভ হবে না। যাই হোক, এখন তাদের মিশন ছিল যে তারা তাদের গোয়েন্দা তথ্য থেকে জানতে পারল যে এই খুনগুলোর পেছনের প্রাথমিক সন্দেহভাজন, মানে প্রধান ব্যক্তিটি হলো লোলা নামের একজন লোক। তাই জোসেফকে ধরার জন্য তারা প্রথমে লোলাকে ধরার কথা ভাবল, কারণ একবার যদি সে ধরা পড়ে তবে জোসেফ নিজেই সামনে চলে আসবে। এই পরিকল্পনা করে গুড়ে এবং তার দল আর দেরি না করে সফলভাবে সেই লোলাকে ধরে ফেলল। এর মধ্যে অন্যদিকে জোসেফের সাথে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রীর দেখা হলো, যিনি একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ছিলেন। তিনি জোসেফের কাছ থেকে অনেক ঘুষ নিয়ে তাকে ভরসা দিলেন যে মিলিটারি তোমার কাজের মাঝে বাধা দেবে না। একই সাথে তিনি জানালেন যে আমরা গুড়ের ফোনে আড়ি পেতেছি, তাই তুমি তাকে যেমন খুশি তেমন করে সরিয়ে দিতে পারো। এদিকে গুড়ে এবং তার পুরো দল যখন এত চমৎকার একটি কাজ করল, তখন তাদের কয়েক দিনের ছুটি দেওয়া হলো যে আপনারা 3 দিনের জন্য আনন্দ করুন। এই কথা শুনে গুড়ে এবং তার দল যখন বাড়ির দিকে ফিরছিল, তখন যাওয়ার আগে তারা একটি গ্রুপ ফটো নিল, কারণ সেটা তো গল্পেও লাগাতে হবে। যাই হোক,
তারা যখন এখান থেকে বের হচ্ছিল তখন চলচ্চিত্রটির শুরুর দৃশ্যটি ফিরে এলো। মানে যখন তাদের গাড়িতে আক্রমণ হয়েছিল তখন জোসেফের লোকেদের সাথে গুরের শুরু হলো গুলিতে লড়াই, যেখানে সে খুব সহজেই এই গুন্ডাদের পরাস্ত করল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেখানে রোমানো এসে পৌঁছালো, যে গুরে এবং তার পুরো দলের ওপর আক্রমণ করতে শুরু করল। কিন্তু গুরের দল উন্নত যুদ্ধ কৌশল প্রশিক্ষণ নিয়েছিল, যার কারণে রোমানোর ওপরও তাদের আধিপত্যই বজায় রইল। তখন তারা রোমানোকে আহত করল। সে তখন এই লোকেদের সতর্ক করল যে তোমরা এবং তোমাদের দল বেঁচে থাকতে পারবে না, কারণ তোমরা জোসেফের কিছুই করতে পারবে না। এই কথা শুনে তারা রোমানো শ্বাসরোধ করে দিল এবং তার দল তখন এখান থেকে জঙ্গলের দিকে রওনা হলো, কারণ এখন তাদের এখান থেকে সোজা মিলিটারি হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছানোর আগে গুরে মিলিটারি হেডকোয়ার্টারে অনুরোধ করল যে আমাদের কিছু লোক দরকার, কারণ জোসেফ এবং তার দল আমাদের পিছু নিয়েছে। কিন্তু তারা সেখান থেকে কোনো উত্তর পেল না। এর মধ্যে জোসেফ এবং তার পুরো দল যখন সেই দৃশ্যে পৌঁছালো তখন তারা রোমানোর মৃতদেহ দেখতে পেল। সেটা দেখে জোসেফের ভীষণ রাগ হলো, কারণ রোমানো তার ভাইয়ের মতোই ছিল। আমার এটা বোঝা আসে না বন্ধুরা, এরা কেন নিজেদের ভাইয়ের মতো লোকদেরই আগে মরার জন্য পাঠিয়ে দেয়? আরে নিজেই চলে যাও না ভাই। যাই হোক, এখন জোসেফের কাছে গুরের প্রতি মুহূর্তের অবস্থানের খবর ছিল, কারণ প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই কিছু টাকার জন্য জোসেফকে সাহায্য করেছিলেন, বন্ধুসুলভ সাহায্য। অন্যদিকে গুরে এবং তার পুরো দল যখন এখানে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন জোসেফের লোকেরাও তাদের পিছু নিতে লাগল। তাদের দল যখন তাদের দিকে শত্রুদের এগিয়ে আসতে দেখল তখন তারা জোসেফের লোকেদের মারতে শুরু করল। এই গুলিবর্ষণের মধ্যে পোলো এবং ট্যাঙ্কো নামের এলিট সদস্যরা আহত হল, যেখানে পোলার কাঁধের হাড় সরে গেল এবং ট্যাঙ্কোর পায়ে ব্যথা শুরু হলো, যার কারণে তারা তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে লাগল। আর তখন জোসেফের কাছে এক লোক, না এ তো মহিলাই, একজন মহিলা ভয়ে পালিয়ে এলো, যে জানালো যে আমাদের লোকেদের ওপর ওই দলটি আক্রমণ করেছে। এটা দেখে জোসেফের খুব রাগ হলো, যদিও সে আত্মবিশ্বাসীও ছিল যে যাই হোক না কেন সে গুরে এবং তার দলকে এখান থেকে পালিয়ে যেতে দেবে না। এখন অন্যদিকে গুরে এবং তার দল যদিও এখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু জায়গায় জায়গায় জোসেফের লোক দাঁড়িয়েছিল। তারা অবস্থান ট্র্যাক করতে করতে যখন গুরের কাছে পৌঁছালো তখন তারা এখানে গুরে নয় বরং তাদের মারা যাওয়া নিজেদের লোকেদেরই দেখতে পেল, যাদের ওপর ফোন রাখা ছিল। অর্থাৎ গুরে এবং তার দল নিজেদের ফোনগুলো এখানেই ছেড়ে দিল। এই ফাঁকে গুরে এবং তার পুরো দল এগিয়ে যাচ্ছিল, যেখানে পোলো এবং ট্যাঙ্কো, যারা বেচারা খুব বেশি আহত ছিল, তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। এই সময় গুরে, যার কাছে রোমানোর ফোন ছিল, সে যখন তার ফোনে একটি ভিডিও চালালো তখন জানতে পারল যে প্রতিরক্ষামন্ত্রী নিজেই জোসেফের সাথে মিলে আছেন, যার কারণে সে বুঝতে পারল যে তাদের কাছে অন্য মিলিটারি আসার সুযোগ খুব কম ছিল। তাই এবার তারা হেডকোয়ার্টারে না গিয়ে নিরাপত্তা চৌকিতে যাওয়া সঠিক মনে করল, যাতে তারা সেখানে সরাসরি কোনো সাহায্য পেয়ে যেতে পারে। কিন্তু সেখানে যাওয়ার আগে তাদের পথে একটি বাড়ি দেখা গেল, যা অপরাধীদেরই একটি আস্তানা ছিল। তখন কম্বো, মানে তাদের একজন সঙ্গী, পরামর্শ দিল যে আমাদের এদের আস্তানায় হানা দেওয়া উচিত, কারণ পোলো এবং ট্যাঙ্কোর তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন ছিল। এই চিন্তা করে তারা তাড়াতাড়ি এই গুন্ডাদের আস্তানায় আক্রমণ করল। তাদের চারদিক থেকে পরাস্ত করার পর তারা এখানে দুজন মহিলাকে দেখতে পেল। হ্যাঁ ভাই, দুজন মহিলাই ছিল। তারা আসলে কার্লা এবং লুসিয়াই বের হলো। তখন তারা দুজনেই খুব ভীত ছিল, তাই এই লোকেরা তাদের বিশ্বাস দিল যে আপনারা চিন্তা করবেন না, আমরা বেঁচে থাকতে আপনাদের কিছুই হবে না। অর্থাৎ এই দুজন এখন নিজেদের নিরাপত্তার বদলে তাদের নিরাপত্তার খেয়াল রাখবে। সেই সময় তারা এখানে অনেক অস্ত্রশস্ত্রও পেয়ে গেল, যার সাহায্যে তাদের এই দুজন মহিলাকে বাঁচাতে হবে। আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে তারা যেন নিজেরা আত্মসমর্পণ না করে। তো এখন সবকিছু ঠিক করে যখন রাত হলো তখন তারা লুসিয়া এবং কার্লাকে সব গল্প বোঝালো যে জোসেফ এবং তার লোকেরা হাত ধুয়ে স্নান করে তোমাদের পিছনে লেগে আছে, তাই আমাদের এখনই এখান থেকে বেরিয়ে আমাদের নিরাপত্তা চৌকিতে পৌঁছাতে হবে। সেখানে নিয়ে যাওয়ার আগে তারা কার্লা এবং লুসিয়াকে বুলেট প্রুফ জ্যাকেট এবং অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম পরিয়ে দিল, যাতে গুলি লাগলেও এই দুজনের অবস্থা শোচনীয় না হয়। যাই হোক, এখন সবকিছু ঠিক করে যখন তারা বাড়ি থেকে বাইরে এলো তখনই সামনে থেকে জোসেফের লোকেরা তাদের ওপর গুলি চালানো শুরু করল, কারণ আসলে তারা তাদের বাইরে আসারই অপেক্ষা করছিল। এই হঠাৎ হওয়া আক্রমণ দেখে গুরে এবং তার পুরো দল আবার বাড়ির দিকে ফিরে গেল, যে এখন বাকি থাকা গুলি দিয়েই তাদের মোকাবেলা করতে হবে।
এর মধ্যে এই মহিলারা যারা এই সৈন্যদের একা সংগ্রাম করতে দেখে স্থির থাকতে পারল না, তারা নিজেরাও এই গুন্ডাদের বিরুদ্ধে সাহায্য করার জন্য এগিয়ে এলো। এটা দেখে গুরে খুব খুশি হলো এবং সে এই দুজনের দ্রুত প্রশিক্ষণ এখানেই শুরু করল। এই ফাঁকে জোসেফ এবং তার লোকেরা তাদের আস্তানায় ঘন ঘন গুলি চালিয়ে উৎপাদনের খরচ বাড়াচ্ছিল। কিন্তু ঠিক তখনই যখন তারা পুনরায় লোড করার জন্য থামল, তখন গুরে তার দলে সাথে একটি পাল্টা আক্রমণ করল, যা এই চলচ্চিত্রটির নামও কাউন্টার অ্যাট্যাক, যেখানে ভাগ্যক্রমে জোসেফের কিছু লোকের অবস্থা খারাপ হলো, আর তখন তারা তাদের প্ল্যান বি অনুসরণ করে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্য দিয়ে এই বাড়িতে ঢুকতে লাগল। যে সুড়ঙ্গের বিষয়ে গুড়ের দল জানতই না। তখন এই বোমা হামলায় গুড়ের এক সঙ্গী ট্যাঙ্কও গুলিবিদ্ধ হল। এটা দেখে তাদের আরও গুলি এবং চিকিৎসার প্রয়োজন ছিল। তখন কার্লা নিজেই সামনে এলো, কিন্তু যখন সে চিকিৎসা করছিল তখনই জোসেফের লোকেরা সেই সুড়ঙ্গ দিয়ে ভেতরে পৌঁছালো। যাদের সামনে ট্যাঙ্কও নিজের সাহস তো দেখালো, কিন্তু যখন সে দেখল যে ভাই বাঁচতে পারবো না, তখন সে কার্লাকে এখান থেকে পালিয়ে যেতে বলে তাড়াতাড়ি বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে দিল। এই সময় গুড়ে এবং তার দল যখন বাইরে এলো, তখনই জোসেফের এক লোক পোলককে মেরে ফেলল। এটা দেখে তারা সবাই খুব দুঃখিত হল, যেখানে কার্লা এবং লুসিয়া তার রক্ত এমনভাবে মুছে দিচ্ছিল যেন তারা কোনো সানস্ক্রিন লাগাচ্ছে। যাই হোক, তখন কোনো বিকল্প না দেখে জোসেফও তাদের কাছে আত্মসমর্পণ করল, যেখানে সে তাদের কাছে প্রাণের ভিক্ষা নয়, বরং সে গুড়েকে হাতাহাতি লড়াইয়ের চ্যালেঞ্জ জানালো। এই কথা শুনে গুড়ের ভেতরের পুরুষত্ব জেগে উঠল, আর তখন সে জোসেফকে প্রসাদ দিতে শুরু করল। তবে সে জোসেফকে শান্ত করার জন্য প্রসাদ দিয়েছিল, তাকে পুরোপুরি শেষ করার জন্য নয়। কারণ যদি জোসেফের জীবন চলে যায়, তবে প্রতিরক্ষা মন্ত্রীর মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা সম্পর্কে তথ্যকে দেবে, যার কারণে মিলিটারি জোসেফকে গ্রেফতার করে বিচারের জন্য নিয়ে গেল। আর অন্যদিকে গুড়ে তার দল কার্লা এবং লুসিয়ার সাথে নিজের বাড়ির দিকে যেতে লাগল, যেখানে সে খুব দুঃখিত ছিল যে এত লড়াইয়ের পরেও তারা কার্লা এবং লুসিয়ার নম্বর পেল না। তো এই গল্পটি কেমন লাগলো কমেন্ট জানান, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন।